দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সে সময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত, যা এখনো চলমান। সম্প্রতি আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও ISPR শনিবার রাতে এক বার্তায় জানায়। নিহতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়াটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে আবেই অঞ্চলটি পরিচালনা করে এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে আসছে। দক্ষিণ সুদানের স্বাধীনতার পর 2011 সাল থেকে এই বিরোধের সমাধান হয়নি। এই অঞ্চলকে প্রায় তেল সমৃদ্ধ বলা হয়, তবে 2009 সালে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে রায়ের পর অধিকাংশ তেল ক্ষেত্র এখন আবেইয়ের সীমানার বাইরেই পড়েছে। এখানে তেল উৎপাদন হয়, কিন্তু মূল সমস্যা অর্থনৈতিক নয়, বরং জাতিগত দ্বন্দ্বের। আর এই দ্বন্দ্বের মূল হোতা বলা হয় মোহাম্মদ হামদান দাগালোকে, যিনি হেমেদতি নামেই বেশি পরিচিত। সুদানের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উঠে এসেছেন তিনি। তার আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এখন দেশের অর্ধেক নিয়ন্ত্রণ করছে। RSF গত মাসে এল ফাসের শহর দখল করে একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে, কারণ এটি ছিল সুদানের সেনাবাহিনী ও তাদের স্থানীয় মিত্রদের পশ্চিমাঞ্চলীয় দারফুরে থাকা শেষ ঘাঁটি। 2 বছরের বেশি সময় ধরে চলমান ওই সংঘাতে সুদান জুড়ে মারা গেছে 1.5 লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় 1.20 লাখ মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাসে শহরে RSF বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সাধারণ এক পরিবারের সদস্য হেমেদতি এই গণহত্যার জন্য দায়ী বলে অভিযোগ রয়েছে। 1974-এ জন্ম নেয়া হেমেদতির পরিবার ঐতিহ্যগতভাবে চাঁদ ও দারফুরে উট পালন করে জীবিকা নির্বাহ করতেন। 1970 থেকে 80-র দশকে যুদ্ধকালীন এলাকা থেকে পালিয়ে উন্নত জীবনের সন্ধানে দারফুরে আসে তার পরিবার। পরে সেখানে বসবাসের অনুমতি পায়। কৈশোরেই পড়াশোনা ছেড়ে মরুভূমি পাড়ি দিয়ে লিবিয়া ও মিশরে উটের বাণিজ্যের সঙ্গে যুক্ত হন হেমেদতি। সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশিরের সরকারের অবহেলার কারণে দারফুর এক দরিদ্র ও আইনের শাসনবিহীন এলাকায় পরিণত হয়। এ কারণে সে সময় দারফুর সুদানের বন্য পশ্চিম এলাকা হিসেবে পরিচিতি পায়। বিভিন্ন চড়াই উচ্চাই পেরিয়ে 2004 সালে সহিংসতার পরের বছরগুলোতে হেমেদতি অত্যন্ত কৌশলে নিজের অবস্থান শক্ত করেন। এক পর্যায়ে তিনি শক্তিশালী আধা সামরিক বাহিনীর প্রধান, এক কর্পোরেট সাম্রাজ্যের নিয়ন্ত্রক ও প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পান। এই পরিচিতি হেমেদতির জন্য সুযোগ তৈরি করে দেয়। তিনি তার যোদ্ধাদের বকেয়া বেতন, পদোন্নতি ও নিজের ভাইয়ের জন্য একটি রাজনৈতিক পদ দাবি করে তৎকালীন বশির সরকারের বিরুদ্ধে সাময়িকভাবে বিদ্রোহ করেন। বশির তার প্রায় সব দাবি মেনে নেন। পরে হেমেদতি আবার বশিরের মূল বাহিনীর সঙ্গে যুক্ত হন। এরপর অন্যান্য জানজাবিদ ইউনিট বিদ্রোহ শুরু করলে হেমেদতি সরকারি বাহিনীর নেতৃত্ব দেন এবং ইউনিটগুলোকে পরাজিত করেন। এক পর্যায়ে দারফুরের জেবেল আমিরে সবচেয়ে বড় সোনার খনির নিয়ন্ত্রণ নেন। দ্রুতই তার পারিবারিক প্রতিষ্ঠান আল গুনেইদ সুদানে বর্তমান সোনার রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয়। 2013 সালে হেমেদতি আনুষ্ঠানিকভাবে সুদানের নতুন আধা সামরিক গ্রুপ RSF এর প্রধান নিযুক্ত হন, যা সরাসরি প্রেসিডেন্ট বশিরের অধীনে কাজ করত। জানজাবিদ বাহিনীকে RSF এর সঙ্গে একীভূত করে নতুন পোশাক, যানবাহন, অস্ত্রশস্ত্র দেওয়া হয়। সেনাবাহিনী থেকে কর্মকর্তাদের এতে যুক্ত করে দেওয়া হয় সহায়তা। RSF দারফুরের বিদ্রোহীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়লাভ করে, তবে দক্ষিণ সুদানের নুবা পর্বতমালায় বিদ্রোহ দমনে ব্যর্থ হয়। এরপর তারা লিবিয়ার সঙ্গে সীমান্তে পুলিশের সাব কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করে। 2019 সালে বশির সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ তীব্র আকার ধারণ করে। হেমেদতির ইউনিটগুলোকে রাজধানীর
খার্তুমে মোতায়েনের নির্দেশ দেয় বশির। ভেবেছিলেন আরএসএফ দেশের নিরাপত্তা রক্ষায় এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ অভ্যুত্থান ঠেকানোর জন্য এক শক্তিশালী পক্ষ হয়ে উঠবে। এমনকি হেমেদতিকে আমার রক্ষক বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হয়। ওই বছর এপ্রিলে গণতন্ত্রের দাবিতে সেনা সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভকারীদের একটি অংশ। বশির বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন। এ সময় শীর্ষ জেনারেলদের বৈঠকে হেমেদতি সহ অন্যরা বশিরকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেন। কিছুদিনের জন্য হেমেদতিকে সুদানের ভবিষ্যতের নতুন মুখ হিসেবে প্রশংসা করা হয়। তারুণ্যদীপ্ত মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হেমেদতি বিভিন্ন সামাজিক দলের সঙ্গে সক্রিয়ভাবে বৈঠক করেন। এভাবে নিজেকে দেশের দীর্ঘদিনের ক্ষমতাসীনদের একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করান তিনি। চেষ্টা করেন রাজনৈতিক রং বদলানোরও, তবে এটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হয়। সুদানের বিশ্লেষকদের ধারণা, হেমেদতির এখন দুটি সম্ভাব্য লোক রয়েছে। তিনি হয়তো নিজেকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, কিংবা অখণ্ড সুদানের শাসক হওয়ার স্বপ্ন দেখছেন। আরেকটি সম্ভাবনা হলো হেমেদতি নিজেকে এমন এক শক্তিশালী ক্ষমতার কেন্দ্রে দেখতে চান যেখানে ব্যবসায়িক সাম্রাজ্য, ভাড়াটে বাহিনী ও রাজনৈতিক দল তিনটি নিয়ন্ত্রণ করবেন তিনি। আর তাহলে তিনি হয়তো প্রকাশ্যে না হলেও আড়াল থেকে সুদানের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন। নাদিয়া জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।